শিল্পপতিদের নামে জমি বরাদ্দ করা হয়েছে, তারা শুধুমাত্র ল্যান্ড ব্যাংক হিসাবে থাকছে। তা আমি হোয়াইট পেপার প্রকাশ করা হোক, আজ পর্যন্ত কত ইন্ডাস্ট্রিকে ল্যান্ড অ্যালোকেশন করা হয়েছে এবং সেই ল্যান্ড কাজের ক্ষেত্রে রেখেছে না শুধু ল্যান্ড ব্যাংক হিসাবে রেখেছে, সেটাও পাবলিক ডোমিনে নিয়ে আসা হোক। এবং যে অ্যালোকেশন করেছে তার পরিবর্তে কত রাজস্ব এসেছে এবং কতজন কাজ পেয়েছে সেটাও বাস্তবে দেখানো হোক। সাথে সাথে বিগত 15 বছরে বিদেশি লগ্নি কত হয়েছে সেটাও আমাদের জানার একটা অধিকার আছে, জানানো হোক। কারণ আমরা জানি স্পেন ফুটবলের জন্য বিখ্যাত, স্কিলের জন্য বিখ্যাত। কারণ রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে বার্সেলোনার মতো বিশ্বখ্যাত ফুটবল টিম ক্লাব ওখানে আছে, যদিও এবারে তারা আবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। দেখলাম আমাদের বাংলা থেকে এক ভদ্রলোককে নিয়ে গিয়ে স্পেনে গিয়ে ওখান থেকে ঘোষণা দিতে হলো যে বাংলাতে তিনি নাকি ইনভেস্ট করবেন। সেই প্রকল্পের কতটা অগ্রগতি আছে আমাদেরও জানতে চাই। 2026-27 অর্থবর্ষের জন্য 3266.59 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিল্পায়ন যে কোনো রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড, কিন্তু শুধুমাত্র বাজেটে বরাদ্দ বাড়লেও শিল্পায়ন হয় না। প্রয়োজন সুস্পষ্ট নীতি, বিনিয়োগের অনুকূল পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রশাসনিক দক্ষতা। দেখলাম স্যার এই বাজেটে এই বিষয়গুলি অস্পষ্ট রয়ে গিয়েছে। স্যার আমাদের পশ্চিমবাংলায় শিল্প করতে গিয়ে সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে জমির সমস্যা। এখানে স্যার ইজি অফ ডুইং বিজনেসের কথা বলা হয়েছে, সিঙ্গেল উইন্ডোর কথা বলা হয়েছে এবং অনেক চর্চা হলেও যে শিল্পপতি জমির জন্য আসলে বা আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে সেইগুলোকে বারবার টাইম কিল করা হয় বা পশ্চিমবাংলা সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি করা হয়। সেই জন্য এখানে টাইম বাউন্ডের কোনো পরিকল্পনার কথা বলা হয়নি। আমি আশা করব এই বিষয়টা তিনি নজর দেবেন। স্যার এই শিল্প বিষয়ের উপরে নতুন সরকারকে বলার থেকেও পুরাতন সরকার যারা ছিলেন বিগত আমলে তাদেরকে বেশি কোশ্চেন করব আমি আমার বক্তব্যে। আশা করব এবং হোয়াইট পেপার প্রকাশ করার কথা মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি বলবো। তার আগে আমি এই শিল্প বিষয়ে কয়েকটি প্রস্তাব রাখতে চাই বর্তমান শিল্পমন্ত্রীর কাছে। শিল্প খাতে বরাদ্দের ফলাফল ভিত্তিক শ্বেতপত্র প্রকাশ করতে হবে। প্রতিটি জেলায় শিল্প কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য সহজে ঋণ, প্রযুক্তি সহায়তা ও বাজার সংযোগ নিশ্চিত করতে হবে। শিল্প অনুমোদনের প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছ সময়বদ্ধ করতে হবে। পরিশেষে নতুন শিল্প স্থাপনের পাশাপাশি বন্ধ শিল্পগুলোকে পুনর্জীবনের ব্যবস্থা করতে হবে। ষষ্ঠ নম্বর যেটা যে আমাদের শিল্পগুলোকে অবশ্যই যেগুলো হবে স্থানীয়দের কর্মযোগে তাদের উপস্থিতির সংরক্ষণ করতে হবে। স্যার আপনার মাধ্যমে আমাদের রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রীর কাছে আমি জানতে চাইব, ঘটা করে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করতেন বিগত সরকার। তৎকালীন সরকার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি 8th এডিশন BGBS-এ তিনি বলেছিলেন মোট 19 লক্ষ টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে, যার মধ্যে 13 লক্ষ কোটি টাকার প্রকল্পের কাজ ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে, অর্থাৎ মাটিতে নেমেছে। কিন্তু আমরা স্যার এটা খুঁজে পাচ্ছি না যে অ্যাকচুয়াল কোথায় কত বরাদ্দ হয়েছে। তাই আপনাকে বলবো আপনি একটি তদন্ত কমিটি করে এগুলো আমাদেরকে জানাবেন যে আজ পর্যন্ত যে কটা বাণিজ্য সম্মেলন হয়েছে সেই বাণিজ্য সম্মেলন করতে গিয়ে কত টাকা খরচ হয়েছে এবং তার এগেনস্টে কত প্রস্তাব এসেছে এবং অ্যাকচুয়াল কত প্রস্তাব টাকা মাটিতে নেমেছে, কত ছেলেরা জব পেয়েছে এবং কত রাজস্ব আমাদের রাজ্যে এসেছে, সেটা একটা হোয়াইট পেপার প্রকাশ করা হোক। শুধু তাই নয় স্যার, যে আমাদের বিগত সরকারের আমলে স্পেশাল ইকোনমিক জোন ছিল, ফলতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছিল। যখন শুরু হয়েছিল লক্ষাধিক মানুষ সেখানে কাজ করতো। আমি ফলতার যদি উদাহরণ দিই, প্রায় 5.5 লক্ষ কর্মচারী সেখানে কাজ করতো। আজকের দিনে 25,000 সেখানে কর্মচারী নাই। যে একের পর এক কলকারখানা উঠে যাচ্ছে। আমার আগের বক্তা অরিজিৎ বাবু বললেন যে 6,688টি কারখানা কোম্পানি এখান থেকে শিফট করে নিয়েছে। কারণ হচ্ছে যে ব্যাপক হারে এখানে তোলাবাজি সিন্ডিকেট রাজের কারণে। কিন্তু বারবার এরা বেঙ্গল মিন্স বিজনেস দেখাতো, বাস্তবিক অর্থে বেঙ্গলকে এরা বিজনেস থেকে দূরে সরিয়ে রাখতো। বেঙ্গলের ছেলে মেয়েদেরকে ভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিক করতে তার দিকে ঠেলে দিত। এই যে পরিযায়ী শ্রমিকের প্রায় 40% মহিলা। স্যার আপনার মাধ্যমে আমি আমাদের শিল্পমন্ত্রীর কাছে জানতে চাইবো, দেউচা পাঁচামি নিয়ে এই বাজেটে মনে হয় কোনো শব্দ খরচ করা হয়নি, সেটার অবস্থান কি? অযোধ্যার থুরগা প্রকল্পের অবস্থান কি? অশোকনগরের তেল উত্তোলনের ব্যাপারের অবস্থান কি? সেখানে তার রেশিও কি হবে সেটা একটু স্যার জানতে চাইবো।
স্যার আমাদের মেখলিগঞ্জের বিধায়ক যে কথা বললেন একদম বাস্তব কথা, শিল্পপতিদের নামে জমি বরাদ্দ করা হয়েছে, তারা শুধুমাত্র ল্যান্ড ব্যাংক হিসাবে থাকছে। তা আমি হোয়াইট পেপার প্রকাশ করা হোক, আজ পর্যন্ত কত ইন্ডাস্ট্রিকে ল্যান্ড অ্যালোকেশন করা হয়েছে এবং সেই ল্যান্ড কাজের ক্ষেত্রে রেখেছে না শুধু ল্যান্ড ব্যাংক হিসাবে রেখেছে, সেটাও পাবলিক ডোমিনে নিয়ে আসা হোক। এবং যে অ্যালোকেশন করেছে তার পরিবর্তে কত রাজস্ব এসেছে এবং কতজন কাজ পেয়েছে সেটাও বাস্তবে দেখানো হোক। সাথে সাথে বিগত 15 বছরে বিদেশি লগ্নি কত হয়েছে সেটাও আমাদের জানার একটা অধিকার আছে, জানানো হোক। কারণ আমরা জানি স্পেন ফুটবলের জন্য বিখ্যাত, স্কিলের জন্য বিখ্যাত। কারণ রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে বার্সেলোনার মতো বিশ্বখ্যাত ফুটবল টিম ক্লাব ওখানে আছে, যদিও এবারে তারা আবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। দেখলাম আমাদের বাংলা থেকে এক ভদ্রলোককে নিয়ে গিয়ে স্পেনে গিয়ে ওখান থেকে ঘোষণা দিতে হলো যে বাংলাতে তিনি নাকি ইনভেস্ট করবেন। সেই প্রকল্পের কতটা অগ্রগতি আছে আমাদেরও জানতে চাই। স্যার জুট নিয়ে ভারত সরকার এখন যথেষ্ট পজিটিভ চিন্তা ভাবনা রেখেছে, জুট মিশন করছে। আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রেও জুট মিশন হোক, এটা চাইবো। স্যার এই জুট ইন্ডাস্ট্রিতে একটা বড় সিন্ডিকেট চলছে, যে জুট ইন্ডাস্ট্রির জন্য, জুট মিলের জন্য বরাদ্দকৃত জায়গাগুলো জুট মিলগুলো বন্ধ করে 4-5 বছর পরে ওখানে আপনার রিয়েল এস্টেটের ব্যবসা চলছে, এগুলো যাতে আটকানো হয় সেই বিষয়টা স্যার দেখতে হবে। স্যার যদি চান মাননীয় মন্ত্রী মহাশয় জুট ইন্ডাস্ট্রির প্রমোশন রিভাইভেলের জন্য প্রয়োজনীয় যদি সহযোগিতা চান, আমি নওশাদ সিদ্দিকী ব্যক্তিগতভাবে বলছি, আমার কাছে একটা ছোট্ট সাবমিট আছে, ডেটা আছে, আমি সেটাকে দিয়ে স্যার সহযোগিতা করতে পারি। স্যার মুর্শিদাবাদে এত পরিমাণ পাট চাষ হয়, তারপরেও এখনো পর্যন্ত সেখানে জুট মিল কেন দেখা যায় না? এই সরকারের কাছে আমি আশা করব যে ভারত সরকার যেভাবে জুটের উপরে গুরুত্ব দিচ্ছে, এই রাজ্য সরকার দেবে এবং মুর্শিদাবাদেরও এই জুট মিলের ব্যবস্থা করবে। স্যার পশ্চিমবাংলার স্কিল লেবার যেমন টেক্সটাইল, লেদার্স অ্যান্ড ফুটওয়্যার, জুয়েলারি, টয়, অটোমোবাইলস ইত্যাদি যেগুলো আছে, রাজ্যের স্কিল লেবাররা ভিন্ন রাজ্যে যে কাজ করছে, আমরা কেন স্যার তাদেরকে এখানে নিয়ে আসতে পারি না? তাদেরকে নিয়ে এসে আমরা এখানে তাদের কাজের ব্যবস্থা কেন করতে পারছি না? এই বিষয়টা স্যার বিবেচনার মধ্যে রাখতে হবে। স্যার প্রতিবেশী দেশগুলো আমাদের শিল্পগুলোকে তারা নিয়ে চলে যাচ্ছে, লেদার থেকে শুরু করে, কাপড় থেকে শুরু করে, তারা জুতো শিল্প থেকে শুরু করে তারা ওখান থেকে মুনাফা নিয়ে নিচ্ছে। আমরা কেন স্যার এটা এখানে নিয়ে আসতে পারি না? পরিশেষে স্যার মন্ত্রী মহাশয়ের কাছে আমি বিশেষ দৃষ্টি আকর্ষণ করব, ফুড প্রসেসিং, ইলেকট্রনিক্স কম্পোনেন্টস, ফার্মাসিউটিক্যালস, এই সেক্টরগুলোকে বিশেষভাবে নজর দিতে হবে। কারণ আমাদের প্রতিবেশী রাজ্য তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ব্যাপক পরিমাণে এর থেকে রাজস্ব পাচ্ছে, কোটি কোটি টাকা ইনকাম করছে। আমরা এখান থেকে পিছিয়ে আছি, কিন্তু আমাদের সেই স্কিল আছে, আমরা সেখান কিন্তু দুর্ভাগ্যক্রমে স্কিল থাকার পরও আমরা আমাদের স্কিলটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছি না। যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই তাহলে পরিযায়ী শ্রমিকের সংখ্যাও কমবে এবং রাজ্যে তারা কাজ পাবে। স্যার পরিশেষে একটাই কথা, যে আমরা যে প্রকল্প আমরা নিয়ে আসছি, যে শিল্প নিয়ে আসছি, সরকারকে সেটা বাস্তবসম্মত, কর্মসংস্থানমুখী ও জনস্বার্থ ভিত্তিক শিল্পনীতি গ্রহণ করতে হবে। স্যার জমি অধিগ্রহণের ব্যাপারে পশ্চিমবাংলার একটা সমস্যা থেকে গিয়েছে। আমি অনুরোধ করব, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া 2013 সালে জমি অধিগ্রহণের জন্য একটি নতুন নীতি নিয়ে এসেছিল। ক্ষতিপূরণ বাবদ কোন শহর এবং গ্রামীণ এরিয়ার জন্য ভাগ করে কোনো জায়গায় ডবল এবং কোনো জায়গায় 3 ডবল ক্ষতিপূরণের ব্যবস্থা রেখেছিল। এক্ষেত্রেও আমি দেখছিলাম পেপার পত্রিকার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শিল্পের জন্য তিনি ঘোষণা দিয়েছেন যে সরকার শিল্প করার জন্য জমি নেবে, সেই জমিটা শিল্পপতিদের হাতে তুলে দেবে, যাতে যার জমি দিচ্ছে, যে জমি দিচ্ছে সে কোনো রকম ভাবে না ক্ষতিগ্রস্ত হয় এবং জমি দেওয়ার ক্ষেত্রে তার যাতে কোনো সংকুচিত না থাকে এমন, সেই জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার যেভাবে তারা রাস্তা এক্সটেনশনের জন্য ক্ষতিপূরণ দেয়, এক্ষেত্রে আমি আশা করব সেই নির্দেশনাকে ফলো করা হবে। ধন্যবাদ স্যার।